সবাইকে শুভেচ্ছা। আমি নিহার স্যার শুরু করছি ওয়েব ডেভেলপমেন্টের প্রাথমিক ধারণা পিএইচপি দিয়ে কিভাবে কাজ করতে হয় আমরা আজকে সেটা অল্প পরিসরে দেখব। শুরু কিভাবে করতে হয়। পিএইচপি হলো হাইপারটেক্সট প্রিপ্রসেসর। হাইপারটেক্সট অর্থাৎ আমাদের টেক্সটের সাথে ইমেজ, অডিও, ভিডিও, বিভিন্ন অ্যানিমেশন, এগুলো সব মিলে যে হাইপারটেক্সট, এইগুলোকে প্রসেসিং করে পিএইচপি। প্রিপ্রসেসর কেন বলা হচ্ছে, তার কারণ হলো এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এবং সার্ভার সাইডে প্রসেস করে ক্লায়েন্ট সাইডে পৌঁছে দেয়। প্রসেসিংটা আগেই করে, ফলাফলটা দেখে, এবং আমরা এই পিএইচপির কোড ক্লায়েন্ট সাইডে বসে, ইউজার সাইডে বসে আমরা কখনোই দেখতে পারি না, যদি না সার্ভারে অ্যাক্সেস করতে পারি। নর্মাল আমার ইউজার সাইডে বসে এটা দেখতে পারি না। তো আমার এই ব্রাউজার যখন কোনো পিএইচপি পেজে রিকোয়েস্ট পাঠায়, তখন পিএইচপি সেই ডেটাগুলো নিয়ে প্রসেস করে ওটা বিভিন্ন ধরনের হাইপার টেক্সট বা তার HTML CSS ফরম্যাটে রূপান্তর করে। তারপরে সেই HTML CSS বা কন্টেন্ট সমূহ ব্রাউজারের কাছে ফেরত পাঠায়, কোনো পিএইচপি ফেরত পাঠায় না। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা করেছিলাম যে এই প্রসেসিংয়ের কাজ করা যায়, কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড দেখা যায়, যে কারণে এটাকে হ্যাক করা বা অন্যান্যভাবে ম্যানিপুলেট করার সুবিধা হয়। পিএইচপি দিয়ে এত সুবিধা হয় না, যদিও এক্সপার্টরা অনেক কাজই করতে পারেন, সেটার কথা আলাদা। তো আমি বলেছি পিএইচপি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, সুতরাং এটা সার্ভারেই কাজ করবে। তাহলে আমাদের সার্ভার চালু করতে হবে। প্রথমে আমরা জাম্প সার্ভার চালু করব। জাম্প সার্ভার চালু করে জাম্পের ভিতর আমরা অ্যাপাচি এবং মাইএসকিউএলটা রান করাবো। যদি আমার অন্য কোনো সার্ভিস থেকে থাকে যেটা এটাকে সমস্যা করে, সেটা তুলে দিতে হবে। যেমন আমাদের স্কাইপ বা এই জাতীয় কিছু যদি থাকে, এটা রান করার পরে আমরা যে কোনো জায়গায় পিএইচপি কোড লিখলে হবে না। পিএইচপি কোড অবশ্যই আমার লোকাল হোস্টে লিখতে হবে। লোকাল হোস্ট কোথায় থাকে? লোকাল হোস্ট থাকে আমার জাম্প যেখানে ইনস্টল করা আছে, অধিকাংশ সি ড্রাইভে থাকে। আমার এখানে ই ড্রাইভে আছে। সি ড্রাইভের ভিতর জাম্প বা ই ড্রাইভের ভিতর জাম্পের ভিতর htdocs, এটা হচ্ছে আমার লোকাল হোস্ট বা লোকাল সার্ভার। আর যদি কেউ ওয়াম্প ইনস্টল করে, তাহলে ওয়াম্পের ভিতরে www একটা ফোল্ডার থাকে, সেই ফোল্ডারের ভিতর সেই www হচ্ছে লোকাল হোস্ট। জাম্পের ভিতর htdocs হচ্ছে লোকাল হোস্ট। ওয়াম্প যদি কেউ ইনস্টল করে উইন্ডোজ সাথে, তাহলে সেটা ওয়াম্পের ভিতর www নামে একটা ফোল্ডার আছে, সেখানে এগুলো থাকে। তা আমার এটা লোকাল হোস্ট। আমার সার্ভারের আমার ইয়েটাতে ঢুকলাম, ফাইল ফরম্যাটে ঢুকলাম। এখানে আমি একটা নতুন ফাইল নিব, Ctrl+Shift+N দিলাম, নিউ ফোল্ডার হলো, এটার নাম দিলাম KGC দিলাম। এর ভিতর আমি একটা নিউ ফাইল নিব, টেক্সট ডকুমেন্ট আছে, Ctrl+A দিয়ে টোটালটা সিলেক্ট করলাম। এবার নাম দিলাম index.html। এই ভুলটা করবা না, আমি নিজেই ভুল করেছি। index.html কিন্তু হবে না, রিনেম করব। এটা অবশ্যই পিএইচপি পেজ। সুতরাং index.php হতে হবে অবশ্যই। এবার ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমি HTML যা লিখি কোনো সমস্যা নেই। আমি HTML পেজ লিখব, কোনো সমস্যা নেই। দিস ইজ ইন্ট্রোডাক্টরি পিএইচপি। আমরা যা খুশি একটা নাম দিলাম, এবং এখানে যদি প্যারাগ্রাফ একটা ট্যাগ নেই, এর ভিতর আমি lorem লিখি, এটা দেখাবে। এবং আমরা যে স্টাইলগুলো করেছি বিভিন্নভাবে, যেখানেই করি না কেন কোনো সমস্যা নেই। আমি এখানে স্টাইল দিতে পারি, অথবা আমি নতুন একটা স্টাইল নিতে পারি। Ctrl+N দিয়ে Ctrl+S দিলাম, তারপরে এটা style.css দিলাম, এবং এটা সেভ হওয়ার সময় দেখবা htdocs KGCর ভিতর সেভ হচ্ছে কিনা। তো এখানে হচ্ছে, আমার সমস্যা নেই। আমি এখানে
নর্মাল এখন তো HTML এর কাজ করছি আপাতত। বডিতে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড গ্রিন দিলাম। এটা যদি দেই তাহলে আমাদের মূল পেজটা ছিল এটা। এখন আমি রাইট ক্লিক করে ভিউ ইন ব্রাউজারে দিলে এটা কাজ করবে না, কারণ হচ্ছে এটা পিএইচপিকে কাজ করাতে গেলে অবশ্যই আমাকে যেতে হবে এখানে লোকাল হোস্টে। অবশ্যই আমার লোকাল হোস্টে যেতে হবে। তার ভিতর আমি দিয়েছি KGC, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। তো আমাদের চলে আসছে, কিন্তু আমার CSS ফাইল পাইনি, কারণ হচ্ছে আমি লিঙ্ক করিনি। আমার লিঙ্কটা করে দেই, এটা style.css। এখন যদি আমি এটা দেখি, রিফ্রেশ করি, তাহলে এটা পেজ। তো এটা রিস্টাইল করলাম এই জন্য যে আমি যদি এটা ফন্ট সাইজ এখানে দিয়েই দিতাম, ফন্ট সাইজ যেটা 30 পিক্সেল, তাও অটোমেটিক পেত, আমার বারবার ওর ভিতর স্টাইল লেখা লাগতো না। এই জন্য আমি এটা করে নিয়েছি, এটা পেজ। আমি যদি এটার কালার বলেই দিতাম তাহলে আমার একবার লিখলেই হতো, বারবার এখানে সেখানে লেখা লাগছে না। কালার রেড দিলাম, তাহলে আমরা HTML যেভাবে লিখতাম সেভাবে কাজগুলো করছি, কোনো সমস্যা নেই। তাহলে PHP কোডটা কেমন হবে? PHP আমরা বলেছিলাম যে, আবার দেখো CSS এর ভিতর লিখো না, এটা PHP ভিতর লিখবা। PHP-তে যেটা হবে সেটা হলো যে এটা অবশ্যই PHP ভিতর লিখতে হবে। PHP লিখতে হবে এভাবে, এটা দিয়ে PHP দিতে হবে এবং এখানে আবার জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে এটা শেষ করতে হবে। এটা ব্লক, PHP-র ব্লক তৈরি হলো। যা লিখবো এর মাঝে লিখবো PHP-র কোড। তো আমাদের প্রাথমিকভাবে একটা ইকো আছে, কোনো কিছু শো করার জন্য ইকো বা প্রিন্ট এরকম ফাংশন আছে, দুইটার সামান্য পার্থক্য আছে। ইকোটাই তুলনামূলকভাবে বেটার। লিখলাম হাই I am PHP, you can't see me from your browser। এটা যা খুশি লিখি, এমনি মজা করে লিখলাম Hi, I am PHP, you can't see me from your browser। ঠিক আছে, সুবিধাটা কি? যদি তুমি এখানে দিয়ে দিতে B, তাহলে কি হতো? বোল্ড, তাই তো? বোল্ড ট্যাগ না? তাহলে নর্মালি একটু মোটা হওয়ার কথা, গায়ে গতরে দেখি মোটা হয় কিনা, হয়েছে না? তাহলে দেখো প্রিপ্রসেসর কেন বলছিলাম আমরা, এখানে ট্যাগ দিয়ে দিয়েছি। ও PHP যখন পাঠাচ্ছে, ও তো পাঠাচ্ছে তোমার সার্ভারের কাছে, ব্রাউজারের কাছে। ব্রাউজার তো এই ট্যাগ নিয়ে আসছে। ব্রাউজার যখন এইটা দেখছে তখন তো দেখছে বি তো ট্যাগ। ব্রাউজারের কাছে বি কি? একটা ট্যাগ, বোল্ড করার জন্য ও বোল্ড করে দিচ্ছে, ব্রাউজার বোল্ড করছে, তাই তো? এখন আমরা যে দেখতে পারি না তার উদাহরণ আমরা এখানে দেখব। ভিউ আমরা দেখি, পেজ সোর্স। দেখো শুধু আমরা যেটুকু ইসের ভিতর লিখছিলাম, কোটেশনের ভিতর লিখছিলাম, সেইটা দেখছি। ইকো যে অংশটা, PHP-র যে কোড, সেই কোড কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না। না, সার্ভারে না ঢুকে PHP-র কোড কখনোই দেখা যাবে না, এটা সিকিউরিটি। তাহলে আমরা এই PHP-র কোড, এটা আমরা দেখলাম PHP একটা ব্লকের ভিতর লিখতে হয়, একটা ব্লকের ভিতর লিখতে হয়। প্রিন্ট দিয়ে, এই ইকো না দিয়ে আমরা প্রিন্ট দিয়েও আমরা দিতে পারি। ইকো না দিয়ে আমরা প্রিন্ট দিয়েও দিতে পারি। এছাড়া কিছু কাজ করতে পারি, যেমন জাভা স্ক্রিপ্টে আমরা করেছিলাম
ভেরিয়েবল নিয়েছিলাম var ভেরিয়েবল, এখানে ভেরিয়েবলটা নিব ডলার সাইন দিব। খেয়াল করো, ডলার সাইন দিলাম, এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, এটা 120 নিলাম, ওয়াই নামে একটা ভেরিয়েবল নিলাম 300 দিলাম। আচ্ছা, জেড ইকুয়াল দিলাম, এটা সমস্যা না, স্পেস না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু স্পেস দিলে দেখতে ভালো দেখায়। এটা ডলার এক্স প্লাস ডলার ওয়াই। একবার যদি বলি আমি ইকো জেড তাহলে, এবং এটা শেষ হলে সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, ইকো মানে শো করা, আমার এটার ভ্যালুটা শো করবে, আর কোটেশনের ভিতর দিলে যা আছে তাই শো করবে। তো আমরা যদি এটা এখন দেখি, তাহলে এটা রিফ্রেশ করি, 420, তাই তো এখানে আসছে। এখন আমি যদি চাইতাম যে না এটা ব্রেক হোক, হ্যাঁ, তাহলে ব্রেক হওয়ার জন্য এর ভিতরে একটু পিএইচপির ভিতর আছি, সরাসরি এইচটিএমএল আমি লিখতে পারছি না। তাহলে এইচটিএমএল লিখতে গেলে আমার কোটেশনের ভিতর লিখতে হবে বিআর, এবং দুইটাকে যখন লিঙ্ক করা হয়, কনক্যাটেনেশন বলে একটা শব্দ বলেছিলাম, একত্রিত করা, দুইটাকে একত্রিত করা, তার জন্য ওখানে প্লাস দিয়েছিলাম, এখানে হচ্ছে ডট, ওখানে প্লাস দিয়েছিলাম, এখানে হলো ডট। অথবা যদি আমি বিআর এর পরে লিখতাম দা রেজাল্ট ইজ, এরকম যদি দিতাম, তাহলে এইটুকু আসতো, তারপরে এটা হতো। আচ্ছা, যাই হোক, আমরা দেখি, রিফ্রেশ করি, দ্য রেজাল্ট ইজ 420, তাই তো? দ্য রেজাল্ট ইজ 420। ইভেন আমি এরকমও করতে পারি, দেখো মজা কেমন, যে আমি একটা কোটেশন দিলাম, এখানে দিয়ে দিলাম ইউ, এটা ডটে দিয়ে দিলাম, ডট মানে একত্রিত করা, কনক্যাটেনেশন, আর এই রেজাল্টের শেষে এখানে এটা আরেকটা ডট দিলাম, আবার কোটেশন দিলাম ইউ। কি করলাম দেখো তো, একটা আন্ডারলাইন দিলাম, ডট করলাম, ওটা ব্রেক হয়ে গিয়েছে, তাহলে আর ব্রেক না দেই, আন্ডারলাইন ট্যাগ কন্ট্রোল এক্স দেই, এটা এদিক ঢুকাই দিই। আচ্ছা, এইগুলোকে একাধিক অংশ, জেড ইউ এটা দিয়ে দিলাম, সেভ করি, এবং দেখো আন্ডারলাইন হয়ে গেল। এই যে আন্ডারলাইন এখানে শুরু করেছিলাম একটা কোটেশনের ভিতর, আর এক কোটেশনে শেষ করেছি। ব্রাউজারে যখন পাঠায় তখন কোটেশনের ভিতরে জিনিসও দেখে না, কোটেশনের ভিতরে যা আছে দেখে না, কোটেশনের বাইরে একটা পেয়েছে, এটা ডলার জেডের ভ্যালুটা নিয়ে দেখাইছে, প্রসেস করে ভ্যালুটা দেখালো, ও পেয়ে গেল। তাই তো? এইভাবে এখন আমি যে কোনো কাজই এখান থেকে করতে পারি। মানে কি, ধরো যে আমার এটা একটা অংশ, এখানে হয়তো আমার বাইরে আর একটা প্যারাগ্রাফ আছে, এখানে আমি কুষ্টিয়া এটা লিখলাম, এখন আমার আবার একটু পিএইচপি দরকার, তাহলে একই কাহিনী, আমার পিএইচপি দিয়ে আমার হয়ে গেল। একটা ব্লক নিলাম, ব্লকের ভিতর আমি এখন যা খুশি লিখতে পারি, যতবার খুশি আমি পিএইচপির ব্লক নিব ততবার আমি লিখতে পারবো। তো আমরা দেখবো এখন ফর্মের কাজ। একটা ফর্ম নিলাম,
ফর্মের ভিতর একটা অ্যাকশন দিব, এই অ্যাকশন দিলে সেই পেজে যে কাজটা হবে, অ্যাকশন দিলে সেই পেজে যে কাজটা হবে। এবং মেথড গেট এবং পোস্ট। তো গেট এবং পোস্টের অর্থ হলো আমরা যখন এখান থেকে ডেটা পাঠাই তখন ডেটাগুলো অনেক সময় দেখা যায়, অনেক সময় যায় না। যদি দেখা যায় তাহলে ওটা গেট মেথড, যদি দেখা না যায় তাহলে এটাকে বলে পোস্ট মেথড। দেখা গেলে গেট মেথড আর দেখা না গেলে পোস্ট মেথড। এখন আমি কি করব, গেট মেথডে পাঠাবো না, যদি আমার সিকিউরিটির দরকার হয় বেশি তাহলে পোস্ট মেথডে পাঠাবো, কেউ দেখতে পারবে না। আর যদি এরকম না, যেটা সবার জন্য উন্মুক্ত, সবার জন্য দরকার, এটা ওই সিকিউরিটি দরকার নেই, সবাই জানলেই ভালো, তখন এটা আমরা গেট মেথডে পাঠাবো। এটা আর গেট মেথডে বেশি 130টা না কয়টা পাঠানো যায়, সংখ্যাটা সঠিক মনে নেই, আর ওখানে অনেক 1024 এরকম, হ্যাঁ পোস্টে এরকম সংখ্যা আছে, আমার অ্যাকুরেট মনে নাই, তো এরকম পাঠানো যায়। এখন ফর্মের ভিতর আমরা তো ফর্ম তৈরি করি, তাই তো? ফর্ম তৈরি করি, কীরকম ফর্ম তৈরি করি, যে আমরা হয়তো দিলাম নেম, এরপরে কি দেই, ইনপুট, টাইপ টেক্সট, তাই তো? আর এই যে নেম কখনো আমরা ব্যবহার করিনি, এখন ব্যবহার করব। এখন কি দিব, আমি দিলাম এনবি, বা নেমই দিতে পারি আমার ইচ্ছা, অথবা একটা আইডি দিতে পারি। আর একটা অবশ্যই সাবমিট বাটন থাকতে হবে, তাই তো? অন্তত এটা থাকতেই হবে, ইনপুট টাইপ সাবমিট। নেম না থাকে সমস্যা নেই, এটার কোনো ভ্যালুটা দিয়ে দেই, সেন্ড নেম দিই, আমি এমনি একটা দিয়ে দিলাম সেন্ড নেম। তাহলে এটা রিফ্রেশ করি, একটা নেম হয়েছে, এখানে আমি দিলাম এটা। যখন আমি এখানে ক্লিক করব তখন অবজেক্ট নট ফাউন্ড, এ দেখো কোন অবজেক্ট পাইনি, form1.php, হ্যাঁ সেটা পাইনি। আমি কি তৈরি করেছি যে পাবে, পাইনি। এরপরে দেখো এনবি ইকুয়াল বক্সি লেখা আছে, এটা কোত্থেকে আসছে? না, এটা দেখো আমি যে ইনপুট টাইপ টেক্সট দিয়েছিলাম তার একটা নেম দিয়েছিলাম এনবি, এবং তাতে করে ওই টেক্সটটা যাচ্ছে। এনবি হচ্ছে একটা পাত্র, সেই পাত্রে আমি যখন এখানে লিখছি, এই যে আমার পাত্রটা, এই পাত্রটার নাম হচ্ছে এনবি এবং তার ভিতর যাচ্ছে বক্সি, তাই তো? এখানে যদি অন্য একটা দেই তাহলে ওই দেখো পাত্র ঠিক আছে, এটাকে কি বলে, কি KEY কি, আর এটাকে বলে ভ্যালু। বুঝতে পেরেছ? ফর্ম অনে যাচ্ছে, আমার ফর্ম অন কি আছে না, আমি একটা ফর্ম অন তৈরি করে ফেলি, তাহলে এটা টেক্সট form1.php, form1.php তৈরি হলো। আচ্ছা, আমার ফর্ম অন আছে, কোনো সমস্যা নেই। এবার যাই ওখানে দেখি পায় কি করে, এবার পাঠাই, এখানে আসছে কিন্তু কি কিছু দেখাচ্ছে, ওই ভ্যালু আসছে, কিন্তু আমি কি কিছু দেখাতে বলেছি? এই পেজে কোনো কাজ করেছি আমি? ফর্ম অনে কোনো কাজ করেছি? কোনো কাজ তো করিনি। তা কিছু কাজ করি, HTML-টাও কিছু লিখি, তাই তো? আচ্ছা, ফর্ম প্রসেসিং করলাম। এই যদি আমি একটা লিঙ্ক করতে চাই, আগের মতো লিঙ্কটা করে দিই, তাহলে ওর ইয়েটিয়ে পাবে। লিঙ্কটা হচ্ছে style.css, একই পেজে আছে তো। আর এর একটা কিছু করা লাগবে না, এটা থাকুক। আমি একটা PHP কোড নেই, হ্যাঁ PHP ব্লক নেই,
পিএইচপি ব্লক নেই, ব্লক নিলাম। আচ্ছা, একটা ভেরিয়েবল নেই আমি এক্স। এটা খেয়াল করো, আমার মূল পেজ কোনটা? ইন্ডেক্স। ইন্ডেক্স পেজ থেকে একটা কন্টেইনার আছে, পাত্র আছে এনবি। এই এনবির মাধ্যমে যে টেক্সটটা আমি লিখবো সেইটা যাবে, তাই তো? যে টেক্সটটা লিখবো সেই টেক্সটটা যাবে। যাওয়ার পরে আমি এখানে একটা ঘর তৈরি করলাম, আমার বাড়িতে এক্স নামে একটা ঘর। সেই ঘরের ভিতর আমি ওইটাকে রাখবো, জমা করব। তো গ্লোবাল ভেরিয়েবল বলে, সুপার গ্লোবাল ভেরিয়েবল। আমি ওটা গেটের মাধ্যমে পাঠাইছিলাম না, তাই গেট দিলাম। পাত্রের নাম কি? এনবি। কি হলো আবার বলি, আমার এখানে একটা পাত্র আছে এনবি, তাতে করে কিছু ডেটা পাঠাচ্ছি, টেক্সট পাঠাচ্ছি। কোন পাত্রে করে আসলো? এনবিতে। যাবে কোথায়? form1.php-তে আসলো। এই form1.php-তে আসলো, এনবি পাত্র করে আসলো, গেট মেথডে আসছে বলে গেট লিখলাম। সুপার গ্লোবাল ভেরিয়েবল গেট, সে সবসময় ফিক্স থাকবে। নিয়ে এসে আমি আমার বাড়ি তো ফরমন, আমার একটা ঘরের নাম হচ্ছে এক্স, সেই ঘরের ভিতর ওই টেক্সটটা রেখে দিলাম। এখন যদি আমি বলি ইকো ইকো এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা দেখাবে। তাহলে তো দেখাবে না, বাড়ির ভিতর আছে, তুমি তো দেখাতে বলনি। সার্ভার থেকে দেখতে পারবা, কিন্তু তুমি তো ব্রাউজারে দেখবা। ব্রাউজারে দেখতে গেলে ইকো করা লাগবে। তো আমরা ফিরে যাই, এখানে এটা আছে। যখন এটা ক্লিক করব তখন কি চালু হবে? form1.php। দেখো ফরমনে চলে আসছে, আসছে না? তার মানেটা কি আবার বলি, এটা ধরো তোমার লোকাল সাইট, লোকাল সাইটে কোড লেখা আছে, এখান থেকে ফর্ম পূরণ করছো, ফর্ম পূরণ করে যখন সেন্ড দিচ্ছ তখন এটা চলে আসলো তোমার সার্ভারে। সার্ভারে চলে এসে এটা দেখাচ্ছে। এটা না দেখায় তুমি যদি বলতো এটা আমি MySQL এর ভিতর ঢুকাই দিব, তাহলে ঢুকে যেত। ডাটা তুমি যেখানে পাঠাতে বলতো সেখানে চলে যেত। আর এটা আরেকটা হলো, যদি আমি পোস্ট মেথডে পাঠাতাম, দেখো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই যে আসছে, কোন কন্টেইনারে করে, কোন কি এর মাধ্যমে কোনটা আসছে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি এখানে পোস্ট মেথডে পাঠাতাম, এটাই এই যে গেট না দিয়ে যদি পোস্ট দিতাম, এটা ছোট হাতের বড় হাতের দিতে পারো, সমস্যা নেই, কিন্তু ফরমনে যেটা দিয়েছো এটা বড় হাতে দিতে হবে। এটা গেট না দিয়ে এটা এখন পোস্ট হবে। ওটা যেহেতু পোস্ট দিয়েছি, পোস্টের মাধ্যমে আসছে। তো আমরা দেখি, ব্যাক করি, এটা লিখি, সেন্ড করি, কিরে তো সেভ হয়নি, আনডিফাইন্ড লাইন 10 বলছে ভুল আছে 10 নম্বর লাইনে। কোথায়? form1.php এখানে। তো দেখি ভুলটা কি আছে এখানে। পোস্ট না, ঠিকই তো আছে মনে হচ্ছে। পোস্ট $x ঠিকই আছে, অন্য কোনো সমস্যা? আমাদের পোস্টটা এমনিতে কাজ করবে। আমি একটু আপডেট ভার্সন নিয়েছিলাম, যে কারণে এটা হয়তো কাজ করছে না। আর এমনিতে আমাদের অন্য গেটই রাখি, আপাতত আমরা গেটই রাখি, গেটই রাখলাম। গেট দিয়ে কিন্তু ফর্মের ভিতর, তাহলে এখানে কিন্তু মেথডটা গেট করতে হবে। যাই হোক, এখন যদি আমি আর একটা ফিল্ড রাখতাম, আর একটা ফিল্ড যদি রাখতাম, ইনপুট টাইপ ধরো পাসওয়ার্ড,
আর নেমও যদি পাসওয়ার্ড দিয়ে, নেম আমি যা খুশি দিতে পারি, এটা ভেরিয়েবল লেখার মতো, বা আমি আইডি দিয়ে লিখতে পারি, বুঝতে পেরেছো? আইডি দিয়ে লিখতে পারি। তাহলে আমি একটা পাসওয়ার্ড দিলাম, এখানে লিখে দিই পাসওয়ার্ড, আর এখানে একটা ব্রেক দিয়ে আসি, ব্রেক, এখানেও একটা ব্রেক দিয়ে আসি, ব্রেক। এটা যদি দেই তাহলে আমাকে এখানে এসে যে কাজটা করতে হবে, আমি যদি পিএইচপি এভাবে না লিখে অন্যভাবেও লিখতে চাই, এভাবেও লিখতে পারি। দেখো আমি লিখলাম, ধরো এইচ1 ট্যাগের ভিতর আমি লিখলাম যে ইয়োর নেম ইজ, ঠিক আছে? এবার আমি একটা পিএইচপি শুরু করব। এইখানে ধরে নিব, তাই তো? এখানে পিএইচপির ভিতর একটা ইকো দিয়ে দিব। ইকো কি দিব? আমার ডলার সিম্বল আন্ডারস্কোর গেট মেথডে পাচ্ছি, আচ্ছা এনভি দেই, আর এটা কিন্তু শেষ করতে হবে সেমিকোলন দিয়ে। এখানে যদি কন্ট্রোল শিফট ডি দেই, আর এখানে যদি বলি ইওর পাসওয়ার্ড ইজ, এখানে জাস্ট পাসওয়ার্ড বলে দিব, পাসওয়ার্ড, তাহলেই হয়ে যাবে। এনভি যে নিয়ে আসবে সেটা এখানে দেখাবে, আর পাসওয়ার্ড যেটা নিয়ে আসবে সেটা এখানে দেখাবে। তাহলে আমাদের এখানে রিফ্রেশ করি, হ্যাঁ এটা দিলাম, সেন্ড নেম না দিয়ে ইনফো দিলে হতো। দেখো ইওর নেম ইজ এত, এই সনের ভিতর দিয়েছিলাম পাসওয়ার্ড ইজ এত। হ্যাঁ পারতাম, এক পিএইচপি কোডের ভিতর এইচটিএমএল লিখতে পারতাম, আবার এইচটিএমএল কোডের ভিতর পিএইচপি লিখতে পারতাম, আমার যেমন সুবিধা। আমি যখন দিয়েছিলাম পাসওয়ার্ড তখন কিন্তু তুমি দেখতে পারোনি, তাই না? কিন্তু এখন দেখো এই পেজে এসে আমি ধরলাম, এটা প্রসেস করলাম। এখন এই প্রসেসটা এই পেজেও করা যায়, আবার তোমার ডেটাবেজের মাইস্কুয়েল ডেটাবেজের ভিতরেও ঢুকাতে পারো। না, যারা ওই ওয়েবসাইটের মালিক তারা তো দেখবেই, তাদের থেকে লুকানোর কিছু নেই, তাদের হ্যান্ডেল তো সবই করছে, তারা পিএইচপি কোড তো দেখছেই, সুতরাং ডেটাবেস তার নিয়ন্ত্রণে, টেবিলে ঢুকলেই তো সব দেখতে পারবে ওখান থেকে। এখন সে ওটা ব্যবহার করছে কিনা, তোমার ওখান থেকে ফিল্ড থেকে পাসওয়ার্ড নিয়ে অন্য জায়গায় ব্যবহার করছে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হলো গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমরা পিএইচপি, তুমি যেটুকু পিএইচপি শিখেছো, এই পিএইচপিটা বসে বসে শেখালে কিন্তু তোমার আসলে এই 4-5 দিন ধরে এটুকু শেখানো যাবে। আমি একটু দ্রুত, ফর্ম প্রসেসিং শেখানোই হয় পিএইচপির অন্তত 5ম দিনে, ফর্ম প্রসেসিং দেখানোই হয় পিএইচপির 5ম দিনে। তো আমরা দেখো এক পেজ থেকে আমরা ডেটা নিচ্ছি, এই যে আমার ইনডেক্স পেজ থেকে ফর্মের ডেটা নিচ্ছি এবং এটাকে ফর্ম অনুযায়ী প্রসেসিং করছি, এবং ওটা শো করতে পারি, ডেটাবেজে পাঠাতে পারি। কিন্তু ডেটাবেস পড়ানো যাবে না, কারণ এসকিউএল একটা নতুন ধরনের জিনিস, ওটার একদম প্রথম থেকে কিছু না শিখে ওটা আর কিছু করা যাবে না। এটা শেখানো মানে পিএইচপি সম্পর্কে কথা বলা যাচ্ছে এই কারণে, কারণ পিএইচপিটা হলো তোমার লোকাল হোস্টে ব্যবহৃত হচ্ছে, এবং লোকাল হোস্ট আমরা ব্যবহার করেছি, কারণ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস বা ম্যাজেন্টোতে লোকাল হোস্ট ব্যবহার করেছি, যে কারণে আমার পিএইচপি আমি ধরতে কোনো বেগ পেতে হয়নি। কিন্তু যদি ওটা না করা থাকতো তাহলে লোকাল হোস্ট বোঝাতেই তো দিন চলে যেত। এই কারণে আমরা পিএইচপির কাজ এভাবে করতে পারি, এটা পিএইচপির প্রাথমিক ধারণা।